আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। একের পর এক চমক, ইরানের ভান্ডার থেকে বের হলো আরেক বিস্ময়কর ক্ষেপণাস্ত্র। আগুনের বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল, একদিনে লেবাননের ৮৭ দফা হামলা। যুদ্ধবিরতির আলোচনার নামে ট্রাম্পের টালবাহানা, মার্কিন গোপন পরিকল্পনা ফাঁস। অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের জন্য সামনে আরও দুঃসংবাদ। বিশেষজ্ঞদের শঙ্কা, দুর্ধর্ষ ইরানে নামলেই একজন মার্কিন সেনাও জীবিত ফিরবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরান বলেছিল একের পর এক বিস্ময় তারা হাজির করতেই থাকবে। এবার হাজির হলো তেমনি আরেক বিস্ময়কর মিসাইল। ইরান ফিরিয়ে আনলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি। তার সেই দুই মাথাওয়ালা মহাশক্তিশালী তলোয়ারের নামাঙ্কিত জুলফাকার মিসাইল ছুটতে শুরু করেছে ইসলামী বিপ্লবের ইরান। জুলফাকার এমন এক কঠিন জ্বালানি চালিত মিসাইল যা ৬০০ কেজি বিস্ফোরক নিয়ে যে কোনো প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানতে পারে। জুলফাকারের শক্তি এখন বুঝতে পারছে ইসরায়েল। ইরানের নিরাপত্তা বাহিনীর স্তম্ভ ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC জানিয়েছে, চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানটির ৭৬ ও ৭৭ নম্বর ধাপে তারা ব্যবহার করেছে জুলফাকার ক্ষেপণাস্ত্র। এটি ব্যবহার করেই তারা লক্ষ্যবস্তু করছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধ চালিয়ে আমেরিকা ও ইসরায়েলের সামরিক সক্ষমতা ক্রমশ কমিয়ে আনতে তরল জ্বালানি চালিত ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বদলে IRGC ব্যবহার করছে নতুন কঠিন জ্বালানির জুলফাকার ক্ষেপণাস্ত্র। জ্বালানিতে পরিবর্তন আনার মাধ্যমে ইরান এখন খুব কম সময়েই তাদের রোড মোবাইল লঞ্চার বা স্থায়ী লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারছে। এতে করে সহজেই বিভিন্ন জায়গা থেকে হামলা চালাতে পারছে ইরান। কঠিন করে তুলেছে প্রতিপক্ষের জন্য লক্ষ্যবস্তু ধ্বংস করা। প্রায় ৭০০ কিলোমিটার বা কিছু ক্ষেত্রে ১০০০ কিলোমিটার পর্যন্ত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি বহন করতে পারে ৪৫০ থেকে ৬০০ কেজি ওয়ারহেড। এটি লক্ষ্যবস্তুর প্রায় ১০০ মিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে হানতে পারে নির্ভুল আঘাত। মিসাইলটিতে আছে শেষ ধাপে আলাদা হতে সক্ষম ওয়ারহেড, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হওয়ার পাশাপাশি বাড়ে আঘাতের নির্ভুলতা। ক্ষেপণাস্ত্রটি শুরুতেই ব্যবহার না করে পরবর্তী ধাপে ব্যবহার করায় বিশ্লেষকরা একে দেখছেন ফেজড এসকেলেশন বা ধাপে ধাপে উন্নত অস্ত্র ব্যবহারের কৌশল হিসেবে। অর্থাৎ ইরান প্রথমে যাচাই করছে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া, পরিস্থিতি বুঝে পরে তারা আরো নির্ভুল টিকে থাকার মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। প্রায় ৭০টির বেশি ধাপে চালানো হামলায় ইরানের কৌশলগত উদ্দেশ্য হলো একেবারেই বড় আঘাত না হেনে ধীরে ধীরে ক্ষতি করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে নড়বড়ে করে ফেলা। এতে করে শত্রুর প্রতিরক্ষা খরচও বাড়ে অনেকটাই। ইরানের দাবি, জুলফাকার ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে তারা ইরাকের বাগদাদে ভিক্টোরিয়া ঘাঁটি, বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরার মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে এনেছে জোরালো আঘাত। এসব ঘাঁটিগুলো থেকেই পরিচালিত হতো মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান জ্বালানি সরবরাহ সহ প্রয়োজনীয় কমান্ড। বুধবারের সূর্য ওঠার আগেই শুরু হয় আক্রমণ। একে একে ধেয়ে আসে রকেট আর ঘাতক ড্রোন। লেবানন থেকে এই নজিরবিহীন হামলায় কার্যত নরককুণ্ডে পরিণত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা। ভোরের আলো ফোটার আগেই শুরু হওয়া এই তাণ্ডব সারা দিন ধরে অব্যাহত ছিল। রাত ১:৩০টার দিকে নীরবতা ভেঙে প্রথম আঘাতটি আসে কিরিয়াত শামোনা বসতিতে।
একের পর এক রকেটের গর্জনে কেঁপে ওঠে এলাকাটি, কিন্তু এটি ছিল কেবল শুরু। সকাল 5:35 হিজবুল্লাহর সুইসাইড ড্রোনের একটি ঝাঁক সুমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের ওপর হামলে পড়ে। ঘাতক ড্রোনের ডানার শব্দ আর সেনাদের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে সীমান্তের বাতাস। সকাল 6টা নাগাদ লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের রকেট ফোর্স উত্তর ইসরায়েলের অন্যতম প্রধান সামরিক কেন্দ্র দাদো বেসকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছুটতে থাকে। সাফেদ শহরের উত্তরে অবস্থিত এই সদর দফতরটি ইসরায়েলি সামরিক কমান্ডের স্নায়ু কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে হামলার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বুজোকে এক বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয় প্রতিরোধ যোদ্ধারা। বেলা বাড়ার সাথে সাথে যুদ্ধের ময়দানে আবির্ভাব ঘটে এফপিভি ড্রোনের। বিশেষ করে সকাল 8:30 মেরেন বিমান পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন সরাসরি আঘাত হানে। সীমান্ত থেকে 10 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই কৌশলগত ঘাঁটিতে হামলা চালিয়ে প্রতিরোধ যোদ্ধারা বুঝিয়ে দিয়েছে তাদের লক্ষ্যভেদ কতটা নিখুঁত এবং আধুনিক প্রযুক্তিতে তারা কতটা পারদর্শী। দুপুর 2টার দিকে রণক্ষেত্র আরও বিস্তৃত হয়। কার্মিয়েল এবং কেরাবেন জিমরা বসতির সামরিক অবকাঠামো লক্ষ্য করে একের পর এক রকেট ব্যারাজ নিক্ষেপ করা হয়। লেবাননি যোদ্ধারা স্পষ্ট জানিয়ে দেয়, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর বসতিগুলোর সামরিকীকরণ করেছে, তাই এগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। একের পর এক রকেটের ধোঁয়ায় অন্ধকার হয়ে আসে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আকাশ। বিকেলের দিকে আক্রমণের নিশানা হয় হাইফার উত্তর দিকের বসতিগুলো। সেখানে একের পর এক সুনির্দিষ্ট লক্ষ্যভেদী রকেট হামলা চালানো হয়। লেবাননের সাধারণ মানুষের উপর ইসরায়েলি বিমান হামলার জবাব দিতেই এই ভয়াবহ প্রাণাঘাত বলে দাবি করেছে সংগঠনটি। নাহারিয়া থেকে মেতুলা সর্বোচ্চই তখন কেবল সাইরেনের আর্তনাদ আর বিস্ফোরণের শব্দ। রাত ঘনিয়ে এলেও থামেনি আগুনের গোলা। রাত 9:30 কিরিয়াত শেমোনা এবং মেতুলা দ্বিতীয়বারের মতো রকেট হামলার শিকার হয়। রাত 10:40 কার্মবেন জিমরার লজিস্টিক বেসে পুনরায় আঘাত হানে হিজবুল্লাহ। সারাদিন ধরে চলা এই আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কতটা কার্যকর ছিল তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবারের এই অভিযান ছিল দীর্ঘস্থায়ী এবং সুপরিকল্পিত। ড্রোন এবং রকেটের এই সমন্বিত আক্রমণ প্রমাণ করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার গুঞ্জনের মধ্যেই মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ 82তম এয়ারবোর্ন ডিভিশনকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মোতায়েনের প্রস্তুতির খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালের ডি ডে অভিযানে প্যারাসুটে করে নাৎসি জার্মানির ওপর ঝাঁপিয়ে পড়েছিল মার্কিন 82তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা। এবার ইরানের প্রতিকূল মরুভূমিতে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পেন্টাগন এই অতি প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাঠানোর চূড়ান্ত ছক তৈরি করছে। এই বাহিনীকে বলা হয় মার্কিন সামরিক বাহিনীর তলোয়ারের অগ্রভাগ। তাদের বিশেষত্ব হল পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 18 ঘন্টার নোটিসে তারা আকাশ থেকে প্যারাসুটে করে ঝাঁপিয়ে পড়তে পারে। প্রতিপক্ষের ভূখণ্ডের ভেতরে ঢুকে বিমান ঘাঁটি, গুরুত্বপূর্ণ সেতু বা তেলের খনি দখল করতে তারা বিশেষভাবে প্রশিক্ষিত। ধারণা করা হচ্ছে মেজর জেনারেল ব্র্যান্ডন টেকটমায়ারের নেতৃত্বে প্রায় 3000 সৈন্যের একটি দুর্ধর্ষ ইউনিট ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের ছোট দ্বীপ খার্গ আইল্যান্ড আলোচনায় উঠে এসেছে। আকারে ছোট হলেও এটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের তেল টার্মিনালের মাধ্যমে বিশ্ববাজারে যায়। কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা হলেও এখন পর্যন্ত খার্গ দ্বীপে কোনো হামলা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করছে বলে কানাঘুষা চলছে। এই দ্বীপ দখলে মার্কিন 82তম এয়ারবোর্ন ডিভিশনকে ট্রাম্প ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই বাহিনীকে ঐতিহাসিকভাবে অল আমেরিকান নামে ডাকা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকা নরম্যান্ডিতে বীরত্বের জন্য এই বাহিনীর বেশ সুনাম হয়েছে। 33 দিন ধরে কোনো বিশ্রাম ছাড়াই যুদ্ধ করে মিত্রশক্তিকে বিজয় এনে দিয়েছিল এই বাহিনী। সেই ঐতিহ্যের উত্তরসূরিরাই এবার মার্কিন মেরিন সেনাদের সাথে মিলে একযোগে ইরানে হামলা চালাতে পারে। অবশ্য 82তম এয়ারবোর্ন ডিভিশনকে যুদ্ধের ময়দানে নামানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তবে এই বাহিনীকে মোতায়েনের খবরটি ইরানের জন্য একটি বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ।
একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতির মাধ্যমে শান্তির কথা বলছেন, অন্যদিকে এই বিধ্বংসী বাহিনীকে দোরগোড়ায় পাঠিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করছেন। ইরান যুদ্ধবিরতিতে সম্মত না হলে ভয়ঙ্কর প্যারাট্রুপাররা যে কোনো মুহূর্তে তেহরানের আকাশ থেকে নেমে অভিযান শুরু করতে পারে, এটি সেটিরই বার্তা দিচ্ছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে আটকে পড়া আমেরিকা এবার এক চরম আত্মঘাতী জুয়ার ছক কষছে। হোয়াইট হাউসের অন্দরে গুঞ্জন, ইরানের উপকূলে সরাসরি সেনা নামিয়ে অপারেশন হরমুজ শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। কিন্তু সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন, এটি কি বিজয় আনবে নাকি মার্কিন সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজাবে? ইরানের দুর্ধর্ষ ব্লকেডে বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারে। বিশ্বের 20% তেলের সরবরাহ পথ হরমুজ প্রণালী তেহরানের কবজায়। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ জাপানের মতো মার্কিন মিত্র দেশগুলোও এখন ইরানকে পথ কর দিয়ে জাহাজ চালাচ্ছে। এই অপমান সইতে না পেরে পেন্টাগন মেরিন সেনা এবং 82তম এয়ারবোর্ন রেঞ্জার্সদের পাঠানোর কথা ভাবছে, যা কার্যত এক অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার শামিল। রণকৌশল অনুযায়ী আমেরিকার মূল লক্ষ্য এখন খার্গ আইল্যান্ড, যেখানে ইরানের বিশাল তেল শোধনাগার রয়েছে। কিন্তু সামরিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্ট সতর্ক করে বলেছেন, এটি হবে একটি সুইসাইড মিশন। ইরানি ড্রোন এবং মিসাইল সিস্টেমের নাগালে থাকা এই দ্বীপে মার্কিন সেনারা পা রাখা মাত্রই আকাশ থেকে নেমে আসতে পারে আগুনের বৃষ্টি। হরমুজ প্রণালীর বাঁকে অবস্থিত কেশম দ্বীপ নিয়েও চলছে টানাপোড়েন। আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় এখানে প্যারাট্রুপার নামানো সহজ মনে হলেও আসল বিপদ লুকিয়ে আছে মাটির নিচে। আল জাজিরার তথ্যমতে এই দ্বীপে রয়েছে ইরানের এক বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল ফোর্ট্রেস। ফলে এই দ্বীপে অবতরণ করা মানেই হবে মৃত্যুকূপের মুখে দাঁড়িয়ে যুদ্ধ করা। অন্যদিকে ইউক্রেনীয় ইউটিউবার হিস্ট্রি লেজেন্ডসের মতে মার্কিন বাহিনী হয়তো কোনরক নেভাল বেস দিয়ে আক্রমণ চালাতে পারে। বেলুচিস্তান সংলগ্ন এই এলাকায় সিআইএ এর গোপন তৎপরতা থাকলেও ড্রোন যুদ্ধের এই যুগে মার্কিন মেরিনরা কতক্ষণ টিকে থাকতে পারে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। আধুনিক ড্রোন এবং হাইপারসনিক অস্ত্রের সামনে মার্কিন রণতরীগুলো আজ বড়ই অসহায়। ইতিহাস বলছে, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শুরুতে যেভাবে ড্রোন হামলার মুখে পর্যুদস্ত হয়েছিল, ইরানি উপকূলে মার্কিন বাহিনীর দশা তার চেয়েও ভয়াবহ হতে পারে। তেহরানের ড্রোন ঝাঁক মৌমাছির মতো ধেয়ে এসে নিমিষেই তছনছ করে দিতে পারে মার্কিন আভিজাত্য। ফলে একসময়ের দাপুটে শক্তিকে শেষ পর্যন্ত হয়তো মাথা নিচু করে অপমানজনক পশ্চাদপসরণ করতে হতে পারে। এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র নয়, বদলে দিতে পারে বিশ্বের ক্ষমতার ভারসাম্য। যদি আমেরিকা এই যুদ্ধে পরাজিত হয়, তবে দীর্ঘ 2 দশকের ব্যর্থ যুদ্ধের ক্ষত আরও গভীর হবে। মার্কিন ডলারের আধিপত্য ধসে পড়বে এবং বিশ্বমঞ্চে চীনের উত্থান হবে অপ্রতিরোধ্য। সাধারণ আমেরিকানদের রক্ত আর ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র শেষ পর্যন্ত বালি আর নোনা জলেই বিসর্জন যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পৃথিবী এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে ওমান উপসাগরের দিকে। এক ভুল সিদ্ধান্ত কি ডেকে আনবে 3য় বিশ্বযুদ্ধ, নাকি তেহরানের কৌশলের কাছে হার মেনে পিছু হটবে ওয়াশিংটন? শান্ত পারস্য উপসাগর এখন অশান্ত আগ্নেয়গিরি। যে যুদ্ধের স্বপ্ন দেখে আমেরিকা ভেবেছিল কয়েকদিনেই ইরানকে কুপোকাত করবে, সেই যুদ্ধ এখন ওয়াশিংটনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী দখল করে বসে আছে তেহরান। চারদিক শুধু হাহাকার, তেল নেই, গ্যাস নেই, থমকে গেছে বিশ্ব বাণিজ্য। জাপানের মতো বন্ধু রাষ্ট্রগুলো এখন বাধ্য হয়ে ইরানকে পথকর দিয়ে জাহাজ চালাচ্ছে। এক কথায় সুপার পাওয়ার আমেরিকার দম্ভ এখন পারস্যের বালুচরে মুখ থুবড়ে পড়ার উপক্রম। পরিস্থিতি বেগতিক দেখে এবার ট্রাম্প প্রশাসন এক চরম ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করছে বলে গুঞ্জন উঠেছে। খবর আসছে, শত শত মার্কিন মেরিন ও তুখোর 82তম এয়ারবোর্ন রেঞ্জার্স বাহিনীকে নামানো হতে পারে ইরানের উপকূলীয় এলাকায়। লক্ষ্য একটাই, ইরানি অবরোধ ভেঙে খারক দ্বীপ বা কেশম দ্বীপের মতো কৌশলগত এলাকাগুলো কবজায় নেওয়া। কিন্তু সমর বিশেষজ্ঞরা কপালে ভাঁজ ফেলে বলছেন, এই পদক্ষেপ হতে পারে মার্কিন সামরিক ইতিহাসের এক আত্মঘাতী ভুল। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েকার্ট স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তার মতে খারক দ্বীপে পা রাখা মানেই হবে এক সুইসাইড মিশন। এই দ্বীপটি ইরানি ড্রোন আর মিসাইলের একদম নাগালে। মার্কিন নৌবাহিনী যে প্রণালীতে ঢুকতে ভয় পাচ্ছে, সেখানে মেরিনদের পাঠিয়ে দেয়া মানে তাদের কামানের গোলার মুখে ঠেলে দেয়া।
এই অসম যুদ্ধে মার্কিন সেনাদের জয়ী হওয়া তো দূরের কথা, প্রাণ নিয়ে ফিরে আসাই হবে বড় চ্যালেঞ্জ। এদিকে কেশম দ্বীপ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় মার্কিন কমান্ডোরা নামার চিন্তা করলেও ভুলে গেলে চলবে না যে এই দ্বীপের নিচেই লুকিয়ে রয়েছে ইরানের এক বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল দুর্গ। আল জাজিরার তথ্য মতে এই মাটির নিচের গোপন দুর্গ থেকে মুহূর্তেই ধেয়ে আসতে পারে আগুনের বৃষ্টি। ফলে মার্কিন রেঞ্জার্সরা সেখানে নামা মাত্রই ইরানি প্রতিরোধের মুখে পড়বে, যা তারা সামাল দেওয়ার ক্ষমতা রাখে কিনা তা নিয়ে খোদ পেন্টাগনের সংশয় রয়েছে।